বাংলাদেশের 476 রানের জবাবে আয়ারল্যান্ডের স্কোর 211, 7 উইকেটে। 265 রানে এখনও পিছিয়ে আছে আইরিশ এবং হাতে মাত্র 3 উইকেট আছে। বাংলাদেশ কি আয়ারল্যান্ডকে ফলনে ফেলতে পারবে কিনা, ফলনে ফেললেও ফলন করাবে কিনা, সব কিছু নিয়েই আজকের স্ট্রেট ড্রাইভে কথা বলতে চাই। সাথে আছে নাবিল কায়সার এবং যথারীতি সাথে আছেন দুজন অতিথি। আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, বর্তমান বোর্ড ডিরেক্টর খালেদ মাসুদ পাইলট। ওয়েলকাম টু দ্য শো। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। এবং আমাদের সাথে আছেন ক্রিকেট অ্যানালিস্ট মঞ্জুর মোর্শেদ। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। পাইলট ভাইকে দিয়ে শুরু করি। একেবারে শুরুতেই গেল 2 দিন আমরা আলোচনা করেছি যে মুশফিককে যে সেলিব্রেট করা হলো, মুশফিকের 100তম টেস্টটা বা মুশফিকের 100তম টেস্টের শতকটা, বোর্ড ডিরেক্টর হিসেবে আপনাদের প্ল্যানিংটা কি ছিল? আমরা বোর্ড ডিরেক্টরদের বা এই বোর্ডকে ধন্যবাদ জানিয়েছি। প্ল্যানিংটা কিভাবে করেছেন, কি করলেন? না, এটা বেসিক্যালি অপারেশন ডিপার্টমেন্ট করেছে। আপনি তো জানেন যে বোর্ডের বিভিন্ন ডিপার্টমেন্টস থাকে, তো আমার মনে হয় অপারেশন ডিপার্টমেন্ট করেছে। এবং আমার কাছে খুবই সুন্দর লাগছে যে একজন এত সিনিয়র প্লেয়ার এবং 100 টেস্ট খেলছে এবং সে এটা ডিজার্ভ করে, এবং তাকে আমি যতটুকু মনে করি যে তাকে খুব সুন্দর একটা অনার করা হয়েছে। যে ফার্স্ট টেস্টে যে যাদের সাথে খেলেছে তাদেরকে, যারা অ্যাভেলেবেল ছিল তারা আসছেন, কারেন্ট প্লেয়াররা ছিল, অপোনেন্ট টিম ছিল, তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে, আমি জানি না, আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা সম্মানের জায়গা ছিল এবং সে সম্মানিত করা হয়েছে। 2005 সালের লর্ডসে অভিষেক আপনার জায়গাতেই স্থলাভিষিক্ত হয়েছিল মুশফিককে নিয়ে। আমরা যখন কাজ করেছি, আপনি ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছি, তখন বুঝেছিলেন যে মুশফিকের ক্যারিয়ারটা এত লম্বা হবে? না দেখেন নাবিল ভাই, আপনি বলেন তো যে আপনি 20 বছর পর কোথায় থাকবেন, কি করবেন, তো এটা বলা খুব কঠিন। বাট প্রত্যেকটা প্লেয়ারেরই ধরেন একটা না একটা ভিশন থাকে, এম থাকে। আমার মনে হয় যে শুরু যখন হয়, তারপরে আপনি খুব হার্ড ওয়ার্ক করবেন এবং প্রত্যেকটা দিন আপনি যখন 100% দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী দিনের জন্য ভালো কিছু করবেন, তখন একটা সময় দেখবেন যে আপনি অজান্তেই কোথাও যেন পৌঁছায় গেছেন। দেখবেন যে পিছনে বিশাল বড় রাস্তা আপনি ফেলে চলে আসছেন। আমার মনে হয় মুশফিক কিন্তু ওয়ান অফ দেম। আমার কাছে মনে হয় যে এই যে 20 বছরের ক্যারিয়ার, এবং আমি মনে করি, দোয়া করি যেন আরও অনেক দিন কন্টিনিউ করুক। 20 বছর কিন্তু দেখতে খুব ইজি মনে হলেও আপনি এখানে কিন্তু বিশাল একটা ডিসিপ্লিনের ব্যাপার আছে। একটা প্লেয়ারকে 20 বছর ন্যাশনাল টিমে খেলা এবং এত সুন্দরভাবে ধারাবাহিকভাবে রান করা, আপনি কিন্তু অনেক কিছু জিনিস জীবনকে স্যাক্রিফাইস করতে হয়। বিকজ হচ্ছে যে আপনাকে ভালো ওয়েল ডিসিপ্লিন হতে হবে। অনেক ট্যালেন্টেড প্লেয়ার আপনি দুনিয়ায় দেখেছেন, বা ফুটবল বলেন, ক্রিকেট বলেন, সব জায়গায়। কিন্তু ট্যালেন্ট প্লেয়ার হলেই হবে না, ট্যালেন্টের ইউটিলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় মুশফিক, আমার মনে হয় যে এত সুন্দর ডিসিপ্লিন হতে নিজেকে গুছাই যাতে নিয়ে গেছে, সুপার। আমার কাছে মানে আমি একটু প্রশ্ন করতে চাই, মুশফিকুর রহিম সবাই বাংলাদেশে মোটা দাগে জানে, যাকে রিপ্লেস করেছিলেন তিনি হচ্ছেন খালেদ মাসুদ পাইলট। তো খালেদ মাসুদ পাইলটের এই যে 20টা বছর পরে কেমন লাগে যে আমাকে যে রিপ্লেস করেছিল সে বাংলাদেশকে যতটা সার্ভ করেছে, অন্য কোনো ক্রিকেটার বাংলাদেশকে এত লম্বা সময় ধরে সার্ভ করেনি? না, আমি তো বলবো অবশ্যই ভালো লাগার ব্যাপার। একটা হচ্ছে ধরেন আমি যখন আমার কাছ থেকে আলটিমেটলি তার কাছে যাই কিপিং গ্লাভসটা, এবং পরবর্তীতে সে যখন আরও উচ্চতর জায়গাটা নিয়ে গেছে এবং নিজেকে নিয়ে গেছে, অবশ্যই একটা আনন্দের ব্যাপার। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত, মাইল ফলক ইয়াংদের জন্য। জানেন, আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমরা টিমটা, বাংলাদেশ টিম, এটা একটা আমাদের পরিবার। তো এই পরিবারে কে কত ভালো জায়গা দেশকে নিয়ে যেতে পারে। তো মুশফিক আমার মনে হয় তার নিজের জায়গা থেকে বেস্ট ট্রাই করেছে। বাংলাদেশ টিমের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বলেন এবং দলগতভাবে যে জিনিসটা সে বেস্ট ট্রাই করেছে। বাকিটা অন্যান্য খেলোয়াড়দের আমার কাছে মনে হয় অন্যান্য প্লেয়ারদের এই কন্ট্রিবিউশন দেওয়া দরকার ছিল। রিসেন্টলি আমার কাছে মনে হয় যে একটু মুশফিকদের জন্য একটু সহজ হয়েছে, আপনি যদি বলেন এই কাজটা 100তম টেস্ট খেলতে। বিকজ হচ্ছে আপনার পিছন দিকের প্লেয়ার প্রোডাকশনটা খুবই কম আমাদের বাংলাদেশে। আমার কাছে মনে হয় যে দেখেন, আপনি যদি অন্যান্য দেশে যদি যান, নো ডাউট আমরা তো অবশ্যই আনন্দিত মুশফিকের 100 টেস্টে, কিন্তু এটাও যদি আপনি চিন্তা করেন যে আমাদের পিছন দিকের পাইপলাইনে যে প্লেয়ারগুলো আছে, ভারতের এখন রোহিত শর্মা, বিরাট কোহলি, এই ধরনের প্লেয়াররা যখন খেলছে পিক ফর্মে, তার পিছনে কিন্তু অনেক 2-3 প্লেয়ার এত ফর্মে আছে, তাদেরকে পুশ করছে। আমাদের ম্যাক্সিমাম সিনিয়র খেলোয়াড়দের গ্রেট কন্ট্রিবিউশন, কিন্তু তাদেরকে 10 বছর আগে থেকে যে পুশ করা, সেই পুশিং এর জায়গাটা আমরা চ্যালেঞ্জ করার কেউ ছিল না। এখনো যারা চলে গেছেন তাদের প্রপার রিপ্লেসমেন্ট আমরা পাইনি, সেটাই তো বলছি। আপনি যদি নাবিল ভাই দেখেন যে আমাদের যদি অনেস্টলি বলেন যে সাকিব, মাশরাফি, তামিম এবং মাহমুদুল্লাহ বা আপনি মুশফিকের কথা বলেন, তাদের রিপ্লেস কিন্তু এখনও কিন্তু আমরা মনে করি যে এখনও হয় না, এখনও আমরা মিস করবো সারাক্ষণ। কিন্তু এমন হয় না যে তামিমের জায়গায় বেস্ট একটা প্লেয়ার চলেছে, ওয়া মানে তামিম যে এভারেজ করে গেছে, তামিম যে স্ট্রাইক রেট রেখে গেছে, তার চেয়ে বেটার প্লেয়ার আসছে।
সব সেক্টরে মাশরাফির মতো অলরাউন্ডার বলেন বা আপনি ধরেন সাকিবের মতো অলরাউন্ডার, এটা আমরা কিন্তু আরও 15 বছর 20 বছর আগে পেয়েছি তাদেরকে, সরি। কিন্তু এই 15-20 বছর আগে পাওয়ার পরেও আমরা সেই জায়গাতে তাদের ব্যাকআপ প্ল্যান, যে কোনো জিনিস একটা মনে আছে দেখবেন, যে খেয়াল করবেন ইন্ডিয়া টিম, অস্ট্রেলিয়া টিম কিন্তু তাদের গ্রোথ থাকবে না, বিকজ টেন্ডুলকার চলে গেছে, রোহিত শর্মা আসছে বা বিরাট কোহলি আসছে, একটা লেভেলে থাকবে। আর্জেন্টিনা চলে গেছে বা ব্রাজিল বলেন 20 বছর আগে যা ছিল হয়তো ওখানে থাকবে, কাছাকাছি থাকবে। কিন্তু নতুন দল লাইক আয়ারল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ, তাদের কিন্তু নিচের দল, তাদের কিন্তু গ্রোথটা খুব কুইক বাড়ার কথা। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা 2020 সালে 15-20 বছর আগে যে প্লেয়ারগুলো পেয়েছি, সেই প্লেয়ারগুলোকে বিট করার মতো এরকম প্লেয়ার কিন্তু তৈরি করতে পারে না। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, তাদের প্ল্যানিং খুব একটা ভালো ছিল না, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট আমরা দিতে পারিনি। বিকজ আপনি মুশফিকের কথা যদি বলি, ধরেন মুশফিক যদি আজকে এইখানে বাংলাদেশে জন্ম না হয়ে মুশফিক যদি ইন্ডিয়া টিমে খেলতো বা অস্ট্রেলিয়া টিমে খেলতো, তার আরও এভারেজ যেটা আছে সেটা আরও অনেক ইমপ্রুভ করতো, বিকজ সে তো ডোমেস্টিক আর বেটার প্লেয়ারের সাথে খেলতো। আমি একটু মঞ্জুর মোর্শেদের কাছে চলে যেতে চাই। আমরা যদি এই ম্যাচে ফিরি, এখনো পর্যন্ত 265 রানে বাংলাদেশ এগিয়ে আছে, 3 উইকেট হাতে আছে আয়ারল্যান্ডের। আমরা জানি ফলোঅনে ফেলতে হলে অন্তত 200 রানের লিড থাকতে হবে। মনে করছেন যে ফার্স্ট সেশনটা যেভাবে গেছে, 31 ওভারে খেলা হয়েছে, 113 রান আয়ারল্যান্ড বোর্ডে জমা করতে সক্ষম হয়েছে, সেখান থেকে এই 3 উইকেটে তারা 65 করে বাংলাদেশকে আবারও ব্যাটিংয়ে নামাতে পারবে? মানে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, এটা কিন্তু গতকাল সন্ধ্যা আমি এক্সপেক্ট করিনি। ভেরি গুড কামব্যাক ফর দেম। মানে আয়ারল্যান্ড যে তাদের টেস্টের যে পারফরমেন্সটা গত কিছুদিন যাবত, সেটা যে খুব চমৎকার যাচ্ছে, তার প্রমাণ কিন্তু এটা। ওরা ফাইট ব্যাক করে, বাংলাদেশের কন্ডিশনে এসে ওরা বাংলাদেশকে হয়তোবা চ্যালেঞ্জ জানাতে পারছে না, কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলছে। আমার মনে হয় এখন পর্যন্ত যেভাবে কামব্যাক করেছে অন্তত আজকের সকালটা, সেটা অবশ্যই এই টেস্টের একটা ভালো ব্র্যান্ডিং। এবং আপনি দেখেন ওদের যে প্লেয়ারটা, ওই যে অভিষেক হলো স্টেফেন ধোনি, হ্যাঁ, সেও কিন্তু 46 রানের একটা ইনিংস খেলেছে, একটা জুটি দিয়েছে লর্কান টাকারের সঙ্গে 81 রানের। এখন যে জুটিটা জর্ডান নেইলের সঙ্গে করছে, তারও তো এই সিরিজেই অভিষেক হয়েছে, সেটাও 35-36 রানের মতো হয়ে গেছে। সুতরাং তারা কিন্তু ভালো ফাইট ব্যাক করছে। মনে হচ্ছে যে তারা হয়তো বা তাদের মাথায় রয়েছে যে কোনো মূল্যে ফলোয়ান টার্গেটটা তারা অ্যাচিভ করবে। আমরা একটু সরাসরি মিরপুরে চলে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী রিফাত এমিল। এমিল, আমরা দেখছিলাম যে আয়ারল্যান্ড ভালো ফাইট ব্যাক করেছে এবং 113 রান প্রথম সেশনে কিন্তু তারা বোর্ডে যুক্ত করতে সক্ষম হয়েছে। মাত্র 1-2টা উইকেট বাংলাদেশ এই সেশনে নিতে পেরেছে। গতকালকে ভাবছিলাম হয়তো খুব দ্রুত আয়ারল্যান্ডকে অল আউট করে দেওয়া যাবে, ফলো অন করাবে কি করাবে না সেটা বাংলাদেশের উপর থাকবে। এখন তো আর সিচুয়েশনটা তা না। উইকেট সম্পর্কে একটু জানতে চাই। উইকেট সম্পর্কে যেটা মনে হয় নাবিল কায়সার, উইকেটটা ওই টিপিক্যাল মিরপুরের উইকেট বলতে যেটা বোঝায় যে স্পিনটা খুব বেশি ভালো ধরে, স্পিনাররা বেশ বড় বড় টার্ন পায়, এখনও আমার মনে হয় না যে তেমন উইকেট হয়েছে। বিশেষ করে আপনি যদি খেয়াল করেন আয়ারল্যান্ড যে পজিটিভ ক্রিকেটটা খেলছে, ঠিক আছে, আমাদের ফিল্ডাররা হয়তো একাধিক ক্যাচ মিস করেছে, কিন্তু যে ব্যাপারটা হতে পারে যে তাদের রান রেট 3.65 প্রতি ওভারে। তারা যখন এই রান তোলেন তখনই জানা যায় যে উইকেটটা অন্তত ব্যাটিং করার জন্য ঠিক আছে সামান্যতম ভালো রয়েছে। তবে আয়ারল্যান্ডের যে কামব্যাক, সেটা অবশ্যই তাদের ক্রেডিটটা দিতেই হবে। যেভাবে তারা ব্যাটিং করেছে পুরো দিনের মানে প্রথম সেশন পর্যন্ত, অবশ্যই তাদের একটা ক্রেডিট দিতে হবে। তবে আপনি উইকেট নিয়ে জানতে চাচ্ছেন, উইকেটটা আমার মনে হয় এখনও খুব একটা ভাঙেনি। এখনও ব্যাটিংটা যদি আপনি একটু স্কিলফুল হয়ে থাকেন, আপনি ব্যাটিংটা করতেই পারবেন। নাবিল কায়সার, আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং সবশেষ আপডেটটা দেওয়ার জন্য। আমি খালেদ মাসুদ পাইলটের কাছে চলে যেতে চাই। উইকেটটা বলছেন এখনও ভাঙেনি এবং প্রপার ব্যাটিং উইকেট এখনও পর্যন্ত আছে। মিরপুরে তৃতীয় দিনের মধ্যে খেলা শেষ হয়ে যাওয়ার ঘটনা আসলে ভুরি ভুরি, সেই জায়গায় তৃতীয় দিনে এসেও উইকেটটাকে যথেষ্ট স্পোর্টিং মনে হচ্ছে। মাঠের দায়িত্ব তো আপনি এখন আছেন, হঠাৎ করে তো আসলে রদবদল হয়নি, কি হয়েছে, স্ট্র্যাটেজিটা কি? না, প্রথমে বলি এটা কিন্তু আমার কোনো ক্রেডিট না, বিকজ আমি তো গত 3 দিন আগে বা 4 দিন আগে আসছি। এটা আমার মনে হয় যে আমি দেখার সৌভাগ্য হয়েছিল, যদিও আমি হয়তো এটা আমি আমার টেকনিক্যাল জিনিসগুলো আমি বলছি না, বাট আমি বলবো যে যতটুকু দেখেছিলাম ম্যাচের আগে, তাতে আমার কাছে মনে হয় যে সলিড আমার দেখা এই যাবৎকালে আমার মনে হয় বেস্ট উইকেট মিরপুরের। সুন্দর সুন্দর সবুজ গ্রাস আছে, একদম গ্রিন গ্রাস, এবং পুরা পিচের মধ্যে আছে, ছোট করা আছে কিন্তু গ্রাস ভরা। এবং সাথে আমি যেটা ফিল করেছিলাম যে উইকেট 3 থেকে যে ওয়েদার আছে, মানে যেহেতু আমাদের জুনে খেলা হচ্ছে না, একটু শীতে চলে আসছে, এখানে 3 দিন 3.5 দিন আপনি খুব ভালো ট্রু উইকেট পাবেন, সলিড ব্যাটিং ট্র্যাক পাবেন। আমি বলবো যে আজকে হয়তো অন্যান্য সময় আপনি হয়তো দেখলো যে 2.5 দিনে 3 দিনে খেলা শেষ হয়ে যায়, যেভাবে টার্ন করে বল অনেক ড্রাই থাকে। আজকে কিন্তু এই উইকেটে কিন্তু এরকম না। এই উইকেটে কিন্তু আমার মনে হয় আয়ারল্যান্ড যে পার্টনারশিপটা করছে 6 উইকেটে এবং 7 উইকেটে যেটা করছে, ভালো সোজা সোজা বল তেমন ঘুরছে না। একটা দুটো হয়তো বল টার্ন করেছে, কিন্তু ম্যাক্সিমাম বল স্কিড করে ঘাসের কারণে সোজা সোজা আসছে।
তো 5 দিন খেলার মতো উইকেট, চমৎকার উইকেট। এবং আমি মনে করি যে আমাদের উইকেটগুলো কিন্তু এরকমই হওয়া উচিত, ট্রু উইকেট হওয়া উচিত, যেখানে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করবেন, কোয়ালিটি, আপনি বোলার কোয়ালিটি হলে আপনি ভালো উইকেট পাবেন, হলে পাবেন না। কারণ আপনি যে ভাঙাচোরা উইকেট নিয়ে হয়তো আপনি 5 উইকেট, 7 উইকেট, 8 উইকেট পেয়ে যাবেন, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আপনি ইম্প্রুভমেন্টের জন্য আমার মনে হয় যে খুবই সুন্দর উইকেট। এবং আয়ারল্যান্ড আমি বলবো যে কাম ব্যাক করেছে বিকজ অফ দ্য উইকেট। আমার কাছে মনে হয় যে উইকেটটা খুব ভালো, খুব সুন্দর বিহেভ আছে। পরিকল্পনাটি কি ছিল যে এমন উইকেট বানানো যেটা হয়তো 5 দিন পর্যন্ত লাস্ট করবে, 3 দিনের মধ্যেই আসলে ভাঙন শুরু হয়ে যাবে না? কারণ আমরা জানি যে মিরপুর উইকেট বাংলাদেশি ক্রিকেটাররা আসলে পড়তে পারেনি। পরিকল্পনাটাই এমন ছিল নাকি বেটার হয়ে গেছে? না, পরিকল্পনা না, উইকেট কিন্তু ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার, আপনার একটা অন্য অনেকেই হয়তো যারা ক্রিকেটের বাইরে সাধারণ মানুষ বুঝবে না, একটা বাবুর্চিকে আপনি যদি রান্না করতেন বিরিয়ানি, বাবুর্চি বিরিয়ানি সুন্দর করবে না খারাপ করবে, এটা বাবুর্চির হাতেই থাকে, মানে শেফের হাতে। তো ঠিক উইকেটের হাতটা থাকে হচ্ছে কিউরেটের হাতে। আপনি যদি উইকেটকে বলে দেন যে কিউরেটরকে যে সুপার ব্যাটিং উইকেট বানাবো, সুপার ট্রু উইকেট বানাবো, আর যদি বলে দেন যে না সুপার স্পিন উইকেট বানাবো, দেখেন আপনি সাধারণত সুপার স্পিন উইকেটই চাই। তো আপনি, আমার কাছে মনে হয় ওই ফর্মুলায় কিন্তু আপনি শর্ট টাইমে লাভবান হবেন। হয়তো আপনি আয়ারল্যান্ডের সাথে 2 দিনে খেলা জিতে যাবেন, অস্ট্রেলিয়ার সাথে 3 দিনে ম্যাচ জিতে যাবেন, খুব সুন্দর, কিন্তু নিজের ইমপ্রুভ হবে না। আপনি যে একটা লেভেলে যেতে চান সেখানে হবে না। তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশের এই ন্যাশনাল টিমের মেজরিটি ম্যাচ আমার কাছে মনে হয় যে ট্রু উইকেট খেলা উচিত। যখন আপনার ট্যাকটিক্যাল জায়গায় আসবে, যে পয়েন্টসটা নিলে আপনি হয়তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবেন, যেটা নিলে আপনি এশিয়া কাপ কোয়ালিফাই করবেন, বিভিন্ন কিছু আছেন, সেই জায়গায় আপনি হয়তো ইম্প্রোভাইজ করবেন যে নিজে একটা অ্যাডভান্টেজ নিয়ে আমি ওই জায়গাতে সহজে যেতে চাই। কিন্তু ওভারঅল যে খেলাগুলো আছে তাদেরকে আমার মনে হয় যে প্লেয়ারদের, আজকে যেমন ধরেন আমাদের কয়টা প্লেয়ার, 2টা প্লেয়ার সেঞ্চুরি করেছে, মুশফিক এবং লিটন সেঞ্চুরি করেছে, ম্যাক্সিমাম কিন্তু ভালো স্কোর করছিল। আনফর্চুনেটলি তারা হয়তো আউট হয়ে গেছে, কিন্তু এই স্কোরগুলো যদি আরো বড় বড় করে, তো রেগুলার যদি রান করে, তো প্লেয়ারের কনফিডেন্সটা বেড়ে যাবে। এবং যখনই অপোনেন্ট যেই হোক না কেন, তার সাথেও সে সেন্টারে যে ভালো ব্যাটিং করবে। তো আমার মনে হয় ওই রান যখন আপনি করবেন না, স্পিন ট্র্যাকে রান করছেন না, তখন আপনার কনফিডেন্স হবে না। তো এই জায়গাগুলো আমাদের ইমপ্রুভমেন্ট খুবই দরকার। আমি একটা জিনিস পয়েন্ট নোট করি, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে মিরপুরে আমরা কি দেখি, কাঠগ্রাস দেখি, এবং সেটা লেফটে থাকে, স্পিন ধরে ভালো। এই টেস্টে আমরা দেখছি কিন্তু অরিজিনাল গ্রাস, সেটা মিরপুরে আমরা সাধারণত দেখি না। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রয়েছেন, তার কাছে তো আমরা একটা থ্যাঙ্কস দিতেই পারি, উনি নিজে স্বীকার করুক আর না করুক। আমি কিন্তু ক্রেডিট না আমার কাছে মনে হয় কিউরেটর। যাই হোক, সেটা কিউরেটর তো, কিন্তু কিউরেটর তো নিশ্চয়ই আপনার সাজেশন না দিলে তো সেটা তৈরি করে না। যাই হোক, সে আলোচনায় যাচ্ছি না। কিন্তু আপনি একটা দেখেন, আজকে সকালে যে 2টো উইকেট পড়েছে, কে নিয়েছে? তাইজুল। তার মানে কি, আপনার যদি হাতে যদি কোয়ালিটি বোলার থাকে, তাহলে সে পৃথিবীর যে কোনো উইকেটে ডমিনেট করতে পারে। এবং সেইটা ট্রু উইকেটে একজন বোলার যখন তার বেস্টটা বের করে নি, ওটাই কিন্তু তার রিয়েল সক্ষমতা। আবার একজন ব্যাটসম্যান যখন সলিড খেলেন, তখন সে অনেক স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন। তাই আপনার একটা বেটার প্ল্যাটফর্ম দিয়েছেন বলে কিন্তু মুশফিক সেঞ্চুরি করেছে, লিটন সেঞ্চুরি করেছে, তাইজুল উইকেট নিচ্ছে, মুরাদ উইকেট নিচ্ছে, তাদের মধ্যে একটা লড়াইও চলছে, তিনটা করে উইকেট নিচ্ছে। সুতরাং আপনি যদি কোয়ালিটি ক্রিকেট দেখতে চান, তাহলে আপনার বেটার উইকেট দিতেই হবে। অবশ্যই আমরা এই জায়গাটা ছোট্ট বিরতি নিচ্ছি, দর্শক কোথাও যাবেন না, সাথে থাকুন। আয়ারল্যান্ড এখনো বাংলাদেশের 476 রানের জবাবে 265 রানে পিছিয়ে আছে, হাতে 3টা উইকেট আছে। সেকেন্ড সেশনেই হয়তো বোঝা যাবে যে আয়ারল্যান্ড বাংলাদেশকে, মানে 200 রানের যে লিডটা বাংলাদেশ চাইছে সেটা নিতে পারবে কি পারবে না। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, কোথাও যাবেন না, সাথে থাকুন। হ্যালো, ওয়েলকাম, আর একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন স্ট্রেট ড্রাইভ, সাথে আছেন নাবিল কায়সার, সাথে আছেন খালেদ মাসুদ পাইলট, সাথে আছেন মনজুর মোর্শেদ। মনজুর ভাই, আপনার কাছে যেতে চাই যে আজকে আমরা দেখেছি যে উইকেটটা এখনো যথেষ্ট ভালো। এমিল বলছিল যে 3.5-এর ওপরে আয়ারল্যান্ড রান রেটটা মেনটেন করছে। এখান থেকে কি মনে হচ্ছে সেকেন্ড সেশনে আয়ারল্যান্ডের স্ট্র্যাটেজিটা আসলে কি থাকবে? তারা নিশ্চিতভাবেই চাইবে যে ফলোঅনটা কোনোভাবে এড়াতে।
আপনি দেখেন যখন বাংলাদেশ ব্যাট করছিলাম, যদি আপনাকে সেখানে নিয়ে যাই, আপনি দেখবেন যে খুব ডিফেন্সিভ ফিল্ডিং সেট আপ করেছিল আইরিশরা, তারা সিঙ্গেলস অ্যালাউ করছিল। তো আমরা দেখছিলাম যে মুশফিক, লিটন, ইভেন মুমিনুল 65 অড রানস করেছেন, মাত্র একটা বাউন্ডারি। মুশফিক মনে হয় 4টা মাত্র বাউন্ডারি মেরেছেন। লিটনও যে খুব বেশি বাউন্ডারি মেরেছেন তা না। তো আপনি যখন কখনো ওভারে 4টা করে সিঙ্গেলস বের করে ফেলবেন, আপনার কিন্তু টেস্টে খুব হাই স্কোরিং রেটে আপনি ব্যাট করছেন। তো সেটা কিন্তু তারা অ্যালাউ করেছে। আজকে যখন আয়ারল্যান্ড এই চাপের মুখেও 7টা উইকেট চলে গেছে, কিন্তু তাদের ইনিংসের রান রেট 3.65, যেটা এমএল বলছিল। তো এখান থেকে কিন্তু রান বের করাটা অনেক সহজ। এর জন্য কি করতে হবে? আপনাকে উইকেটে থাকতে হবে, সেটা হচ্ছে ম্যান্ডেটরি। এখন কোয়ালিটি বোলিং এর এগেইনস্টে আপনি কতক্ষণ পারবেন? বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে বাংলাদেশের স্পিনাররা, এবং তারা দেখেন এই যে ব্যাটিং কার্ডটা যদি আপনি দেখেন যে একেবারে টেইল যারা লোয়ার অর্ডার ব্যাটসম্যান যারা, তারা কিন্তু যথেষ্ট রকম ভালো প্রতিরোধ ইতিমধ্যে গড়ে তুলেছেন। তো এইখান থেকে তারা কতটা কামব্যাক করতে পারবেন সেটা আসলে সময় বলে দিতে পারবে। তবে আমার মনে হয় যে তারা ফলোয়ান হয়তোবা এড়িয়ে যাবেন, এবং সেক্ষেত্রে বাংলাদেশ হয়তোবা 150-60 রানের একটা লিড পেলেও পেতে পারে। পাইলট ভাই, মিরাজকে কি একটু আন্ডার ইউটিলাইজ মনে হচ্ছে কিনা? তাইজুল 28 ওভার করেছেন, হাসান মুরাদ 15 ওভার করছেন, সেখানে মিরাজ এখনো ডাবল ডিজিটে যাননি, মাত্র 9টা ওভার করেছেন। না, আমার মনে হয় যে ডিপেন্ড করে যে আপনি কোন ব্যাটসম্যান ব্যাটিং করছে, এবং সাথে ক্যাপ্টেন্সি আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। যে এখানে বেশ কিছু আপনার অপশন আছে, মুরাদ খান আছে, তার মুরাদ হাসান, তাতে বলবো যে আপনি তো আমার মনে হয় যে ডিপেন্ড করে যে তাইজুলও ভালো বোলার, তাইজুলকে বেস্ট ট্রাই করছে, তাইজুলকে দিয়ে তো মিরাজকে দিয়েও ট্রাই করেছে। তো আমার মনে হয় যে এটা কোনো ব্যাপার না। আমার কাছে কোনো ইম্পর্টেন্ট হচ্ছে ধরেন যে ধরনের উইকেট আছে, আমার মনে হয় যে আপনি নর্মালি একটা চিন্তা করে দেখেন যে কম ইউজ করেছে, কম ইউজ মানে বেশি ইউজ করেছে, এটা ইম্পর্টেন্ট না। ক্যাপ্টেন কি চাইবে? তা আপনি ধরেন চাইবেন তো তাড়াতাড়ি অল আউট হয়ে যাক। তো ওইখানে যখন ফিজিক্যালি সে ক্যাপ্টেন ওখানে আছে দাঁড়ায়, এবং সিনিয়র প্লেয়ার লিটন দাস কিপিং করছে, ওখান থেকে ফিল করছে যে না, এই বোলারটা হলে বেশি ভালো করবে। অনেক সময় আমরা টিভিতে যা দেখি, বাস্তবে তো তা না। তো ফিজিক্যালি যারা দেখছেন তাদের জন্য ডিসিশনটা মেকিংটা খুব ইজি। তো তারা তাদেরকে ওইভাবে ইউজ করে। বাট আরেকটু বলবো যে দেখেন এইখান থেকে টেস্ট ম্যাচ বলে একটা কথা আছে, টেস্ট ম্যাচে কখনো কখনো দেখবেন যে 7 উইকেট পড়ে গেছে, তারপরে হয়তো দেখা গেলো যে 10 মিনিটের মধ্যে অল আউট হয়ে গেছে। আবার 7 উইকেট পড়েছে, দেখা গেলো যে আরো 4টা খেলে দিচ্ছে, আরো 150-200 রানের পার্টনারশিপ করতে। বাট টেস্ট ম্যাচ কখনো রিল্যাক্স করার সময় না। 7 উইকেট পড়েছে মানে আপনি ভাবতে হবে লাস্ট ব্যাটসম্যানরা বেশি ভালো থাকে না। আপনি মনে করতে আরও 1-2টা ব্যাটসম্যান সাদা চামড়া, মানে আমি সাদা চামড়া কোন সেন্সে বলছি, বিকজ আমরা ওইভাবে ল্যাঙ্গুয়েজে কথা বলি যে ওনারা খুব সোজা সোজা ব্যাটিং করে, ওনাদের মাথা খুব ভালো, ওনারা পার্টনারশিপ হয়তো করে ফেলতে পারে। এই জন্য আমার কাছে খুবই ইম্পর্টেন্ট যে যত আর্লি উইকেট পাওয়া যায় তত ভালো, বাংলাদেশে বড় একটা লিড পাওয়া যাবে। বাট আপনাকে যে ধরনের উইকেট আছে, আপনাকে কিন্তু এই ম্যাচ হয়তো ঘুরায়ও দিতে পারে। আইরিশরা যদি ভালো ব্যাটিং করে, ড্রর দিকে নিয়ে যেতে পারে, তারা ট্রাই করবে। বাট আমি মনে করি যে বাংলাদেশ টিমের বেস্ট প্ল্যান হওয়া উচিত যে কী করে আরেকটা উইকেট বের করা। বিকজ একটা উইকেট যখনই বের করবেন, নতুন একটা ব্যাটসম্যান আসবে, সে কিন্তু ওই বুঝতে না বুঝতে দেখবেন একটা হয়তো একটা চান্স দিয়ে দিচ্ছে। তো সেট ব্যাটসম্যান দুজনে ভালো ব্যাটিং করছে, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে নেক্সট উইকেটটা বের করা। নেক্সট উইকেট বের করার জন্য কি করা উচিত? 65 রান যদি আমরা ধরি আমাদের হাতে আছে, এখন কি আসলে অ্যাটাকে যাওয়া উচিত? উইকেটের জন্য ফিল্ড সেট আপটাকে অমনভাবে সাজানো উচিত, নাকি একটু সিঙ্গেল ডাবলস অ্যালাউ করে আসলে 65 রান কীভাবে ডিফেন্ড করা যায়, এর আগে কীভাবে 3টা উইকেট নেওয়া যায়, একটু ডিফেন্সিভ মাইন্ড সেট আপে যাওয়া উচিত? আজকে ডে 3 আমার মনে হয় অ্যাটাকিং ফোল্ডে যাওয়াই বেটার, এবং আপনার হাতে কিন্তু ক্লাস স্পিনার রয়েছে। সম্ভবত 245টা হলো তাইজুলের উইকেট সংখ্যা, সাকিবের হচ্ছে 246। মানে এই টেস্টেই যদি ও 5 মেরে দেয় এই ইনিংসে, তাহলে কিন্তু সাকিবকে টপকে যাচ্ছে, যেটা মনে হচ্ছে। তো আপনার আর্মারিতে যখন এত কোয়ালিটি স্পিনার থাকবেন, তখন আপনি অ্যাটাক করবেন না কেন? এবং আজকে উইকেটটাও মনে হয় অ্যালাউ করবে, মানে করা উচিত। যদিও আমরা দেখছি পাইলট ভাই খুব ওয়াইজলি বলেছেন যে উইকেটে কিন্তু বল সোজা সোজা আসছে, স্পিনাররা কিন্তু টান পাচ্ছেন না, বাউন্স হয়তো কিছুটা রয়েছে, কিন্তু হ্যাঁ স্কিড করছে। কিন্তু তাইজুল কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বোলার, ওয়ার্ল্ড লেভেলের বোলার, সে কিন্তু জানে কিভাবে উইকেটটা পারচেস করতে হয়। এই জন্য তার উপরে হয়তো বা ভরসাটা বেশি, এবং সে সকালে অলরেডি প্রমাণও করেছে, 2টো উইকেট তুলেও নিয়েছে। তাহলে এই সেশনে কেন সে 2টো উইকেট বা 3টা উইকেট তুলে নিতে পারবে না? তার উপরেই ভরসাটা বেশি থাকবে, এবং তার সঙ্গে হয়তো মেহেদী মিরাজ। দুপারের প্রান্ত থেকে দুজনকে যদি আমার মনে হয় যদি জুটি হিসেবে বোলিং করতে দেওয়া হয়, তাহলে হয়তো বা আইরিশটা বিপদে থাকবে। একেবারে শেষ মুহূর্তে আছে, আমি একটু অ্যাড করবো। আমার কাছে মনে হয় যে ডিফেন্সিভ অ্যাটাকিং ফিল্ডিংটা হওয়া ইম্পর্টেন্ট। বিকজ আপনি যদি খুব জলদি রান দিয়ে দেন, যে পিছায় আছে, রান দিয়ে দিলে কিন্তু আপনাকে কিন্তু সেকেন্ড ইনিংসে অনেক বড় ব্যাটিং করা লাগবে, আপনি কখন ছাড়বেন না। তো ডিফেন্সিভ অ্যাটাকিংটা হচ্ছে কেমন, যেমন একটা স্লিপস থাকলো, সাথে আপনি এমন একটা
একটা দুটো তিনটা ফিল্টার রাখবেন, তিনটা ফিল্টার আউটে রাখবেন যেন যেখান থেকে 4 হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যখন একটা লেফট হ্যান্ড বল করছে হয়তো দেখা গেলো সুইপ খেলার সম্ভাবনা থাকে, মানে লেফট হ্যান্ড সাইড, ওই সুইপে একটা রেখে দিলেন যেন আমি একটা ওনাকে 1 দিব, যেন 20 ওভার খেলে যেন 40 রান করতে পারে, তার বেশি না করতে পারে। এমন না যে 5 ওভার 6 ওভারের মধ্যে আপনি 40 রান করে ফেললেন। তো ওই সুযোগটাও আটকাতে হবে, আর সাথে আপনার অ্যাটাকিং রাখতে হবে, যে স্লিপ যেটা আছে, যে একটা চান্স ওখান থেকে ধরে ফেলবো। ওকে, একবার ছোট্ট করে যাতে জাস্ট হ্যাঁ বা না বলবেন, বাংলাদেশ যদি 200 রানে এগিয়ে থাকে আবার ব্যাটিং করবে না ফলনে ফেলবে? আমার মনে হয় ব্যাটিং করা উচিত, বিকজ টার্ডিং এর ব্যাপার থেকে আবার একটু ব্যাটিং করা দরকার। এখন কিন্তু সবাই ব্যাটিংই করে। খালেদ মাসুদ পাইলট, মাজুর মোর্শেদ, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, 265 রানের লিড এখনো বাংলাদেশের আছে এবং যতটুকু মনে হচ্ছে, এবং দুজনই বলছিলেন যে ফলনে না ফেলে হয়তো বাংলাদেশ ব্যাটিং করবে। দেখা যাক কি হয় সেকেন্ড সেশনে। দেখতে চোখ রাখুন টি স্পোর্টসের পর্দায়। স্ট্রেট ড্রাইভ শেষ করছে এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.